আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি আল্লাহর মতো তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি ইংরেজি গ্রামারের খুবই ইন্টারেস্টিং একটি গ্রামার আইটেম নিয়ে কথা বলবো, আর সেটি হচ্ছে রিডান্ডেন্সি এরর। আর এই রিডান্ডেন্সি এররটি বোঝার জন্য তোমাদেরকে অবশ্যই ক্যাচ ধরা শিখতে হবে। তোমরা কি কখনো ক্রিকেট খেলেছ? আর ক্রিকেট খেলার মধ্যে আমরা একটা কথা বলি না, যে এই ক্যাচটা ধর। তোমরা কি ক্যাচ ধরতে পারো? এই ক্যাচ ধরা যদি জানো তাহলে আজকের লেসনটা তোমার জন্য খুবই ইজি আর ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আই হোপ লেসনটি শেষ পর্যন্ত দেখবা। আমরা ইংরেজি সেন্টেন্স তৈরির ক্ষেত্রে অথবা স্পোকেন ইংলিশে প্রায় একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে রিডান্ডেন্সি এরর। এখন তোমাদেরকে জানতে হবে যে রিডান্ডেন্সি এরর কাকে বলে। হোয়াট ইজ রিডান্ডেন্সি এরর? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিডান্ডেন্সি এরর? রিডান্ডেন্সি এরর হচ্ছে এমন শব্দ যা সেন্টেন্সে অপ্রয়োজনীয়ভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ যেটার কোনো প্রয়োজন নাই অতিরিক্ত শব্দ সেন্টেন্সের মধ্যে ব্যবহার করাকে রিডান্ডেন্সি এরর বলে। যেমন তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে আমরা যখন ক্রিকেট খেলি তখন যখন আকাশে একটা বল উড়ে তখন আমরা কি বলি, যে এই ক্যাচটা ধর। ক্যাচ শব্দের অর্থ হচ্ছে ধরা, তাহলে আমরা কি বলি, ক্যাচ ধর, ক্যাচটা ধর। তাহলে আমরা বলতেই পারি ক্যাচ। ক্যাচ যদি বলি তাহলে ধরা শব্দটা বলার কোনো প্রয়োজন নাই, এবং ধর শব্দটা বা ধরা শব্দটা বললে ক্যাচ শব্দের কোনো প্রয়োজন নেই। এইরকম ইংরেজি বাক্যের মধ্যে আমরা অগণিত ভুল করে থাকি, যেগুলোকে ইংলিশ গ্রামারে রিডান্ডেন্সি এরর বলে, কিন্তু আমরা জানি না যে ভুলগুলো আমরা করছি। আই হোপ এরকম কিছু রিডান্ডেন্সি এরর নিয়ে আমি আজকে কথা বলবো। লেসনটি খুবই উপকারে আসবে। So, I hope that you will watch the video before ending. এই রিডান্ডেন্সি এররটি হচ্ছে খুবই সিক্রেট একটা বিষয় ইংরেজি গ্রামারের, যার সম্পর্কে তোমাদের অনেকেরই আইডিয়া না থাকতে পারে। আর যদিও আইডিয়া থাকে এবং এই কনসেপ্টটা নিয়ে তোমরা এখনও ক্লিয়ার হও নাই, আই হোপ দ্যাট আজকে লেসনটা শেষ পর্যন্ত দেখো, তাহলে এই রিডান্ডেন্সি এরর করতে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এবং তোমরা প্রতিনিয়ত তোমাদের কনভারসেশন এবং রাইটিং স্কিলসে যে রিডান্ডেন্সি এররগুলো করে যাচ্ছ সেটা থেকেও তোমরা মুক্তি পাবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, আমরা রিডান্ডেন্সি এররে যে সকল ভুলগুলো করে থাকি, আমরা বলি না যে ক্রিকেট খেলার মধ্যে যে ক্যাচ ধর, এই ক্যাচ শব্দের অর্থ হচ্ছে ধরা। এই ধর বলতেছি, ক্যাচ শব্দটি বললে এই ধর বলার কোনো প্রয়োজন নেই, কারণ ক্যাচ শব্দের অর্থ হচ্ছে ধরা। তাহলে দুইটা শব্দ একসাথে ইউজ করছি। একই শব্দ যখন দুইটা একসাথে ইউজ হয় তখন সেটাকে রিডান্ডেন্সি এরর বলে। নেক্সট ওয়ান দেখো, ফেমাস সেলিব্রিটি। ফেমাস হচ্ছে বিখ্যাত ব্যক্তি আর সেলিব্রিটি হচ্ছে বিখ্যাত ব্যক্তি। তাহলে যেই ফেমাস সেই সেলিব্রিটি, তাহলে ফেমাস অ্যান্ড সেলিব্রিটি এর দুইটা শব্দ একসাথে ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আর এই একই শব্দ যখন বারবার ব্যবহৃত হয় তখন সেটাকে রিডান্ডেন্সি এরর বলে। নেক্সট ওয়ান দেখো, এক্স্যাক্টলি সেম। এক্স্যাক্টলি শব্দের অর্থ হচ্ছে একই, সেম শব্দের অর্থ একই। তাহলে দুইটা শব্দ এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ দুইটা শব্দের অর্থই এক। নেক্সট ওয়ান দেখো, ফিউচার প্ল্যান। ফিউচার শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ, প্ল্যান শব্দের অর্থ ভবিষ্যৎই। কারণ মানুষ অতীতকে নিয়ে প্ল্যান করে না, মানুষ প্ল্যান করে ভবিষ্যৎকে নিয়ে। সেজন্য ফিউচার প্ল্যান এই শব্দটাও ভুল। আমরা ফিউচার প্ল্যান বলতে পারি না, অনলি ফিউচার বলতে পারি, না হয় প্ল্যান বলতে পারি। নেক্সট ওয়ান দেখো, কম্বাইন টুগেদার। কম্বাইন শব্দের অর্থ হচ্ছে মিলিত হওয়া, টুগেদার হচ্ছে একই সাথে বা মিলিত হওয়া। এই কম্বাইন শব্দটা কোনো একা মিলিত হতে পারে না, একজন ব্যক্তির সাথে তাকে মিলতে হয়। টুগেদার শব্দের অর্থ হচ্ছে একই সাথে কারোর সাথে মিলা। সো এখানে কম্বাইন টুগেদার একসাথে ব্যবহারের কোনো প্রয়োজন নেই, কারণ দুইটা শব্দের অর্থ একই মিন করছে। সো এখানে কম্বাইন টুগেদার হচ্ছে একটা এরর,
এই দুইটা শব্দ থেকে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। এইরকম আরও অসংখ্য ওয়ার্ডস রয়েছে যেগুলো আমরা ইংলিশে ব্যবহার করছি এবং এই ওয়ার্ডসগুলো যে রিডান্ডেন্সি এরর সেটা আমরা মোটেও জানি না। আর আজকে এইরকম আরও অসংখ্য রিডান্ডেন্সি এরর নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সো আজকের লেসনটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, নতুন অনেক তথ্য জানতে পারবো। ওকে, দেখো আমি এখানে একটা শর্ট লিস্ট তৈরি করেছি যে শব্দগুলো আমরা আমাদের দৈনন্দিন স্পোকেন ইংলিশে অথবা আমরা সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে প্রায় ভুল করে থাকি। এই এমন কিছু কমন শব্দ আমি এখানে উল্লেখ করেছি। ফার্স্ট ওয়ান হচ্ছে 12 মিডনাইট। এই 12 মিডনাইট শব্দটি দ্বারা আমরা বোঝাচ্ছি যে রাত 12টা বাজে, কিন্তু 12 মিডনাইট না বলে আমরা শুধু মিডনাইট বলতে পারি। এই মিডনাইট শব্দের অর্থ হচ্ছে রাত 12টা বাজে। তাহলে এই 12 যে অতিরিক্ত অংশটা এইটার বসানোর কোনো প্রয়োজন নাই। আর এইরকম অতিরিক্ত শব্দ প্রয়োগকে রিডান্ডেন্সি এরর বলে। নেক্সট ওয়ান দেখো 12 নুন। 12 নুন অর্থ হচ্ছে দুপুর 12টা। এখন 12 নুন না বলে আমরা নন বলতে পারি। এই নন শব্দের অর্থ হচ্ছে দুপুর 12টা। এখানে এই 12 শব্দটিও কি রিডান্ডেন্সি এরর। নেক্সট ওয়ান দেখো এ টোটাল অফ 14 বার্ডস, মানে সর্বমোট 14টা পাখি। এই টোটাল অফ 14 বার্ডস না বলে আমরা অনলি 14 বার্ডস বলতে পারি। 14 বার্ডস অর্থ হচ্ছে 14টা পাখি। এই টোটাল অফ 14 বার্ডস অর্থ হচ্ছে কি 14টা পাখি। এখানে টোটাল অফ হচ্ছে রিডান্ডেন্সি এরর। এই টোটাল অফ শব্দটি ব্যবহারের কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে অতিরিক্ত শব্দ। নেক্সট ওয়ান দেখো বায়োগ্রাফি অফ হার লাইফ অর্থ হচ্ছে তার জীবনী। বায়োগ্রাফি অফ হার লাইফ, এখানে এই শব্দটা না বলে আমরা বায়োগ্রাফি বলতে পারি। তোমরা জানো যে বায়োগ্রাফি শব্দের অর্থ হচ্ছে কোনো একজন ব্যক্তি জীবনী। তো সুতরাং বায়োগ্রাফি অফ হার লাইফ, এখানে অফ হার লাইফ লেখার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র বায়োগ্রাফি লেখলেই বুঝতে পারি আমরা যে কোনো একজন ব্যক্তির জীবনী। সার্কেল অ্যারাউন্ড, সার্কেল অর্থ হচ্ছে একটা বৃত্ত, অ্যারাউন্ড অর্থ হচ্ছে বৃত্ত। এই সার্কেল অ্যারাউন্ড এইটাও একটা রিডান্ডেন্সি। এখানে সার্কেল বললে অ্যারাউন্ড বলার দরকার নাই, আর অ্যারাউন্ড বললে সার্কেল বলার দরকার নাই, কারণ সার্কেল এবং অ্যারাউন্ড দুইটা শব্দ দ্বারা একটা জিনিসকে উল্লেখ করছে। সুতরাং এখানে রিডান্ডেন্সি এরর হচ্ছে অ্যারাউন্ড। ওকে, নেক্সট ওয়ান দেখো ক্লোজ প্রক্সিমিটি। এই ক্লোজ শব্দের অর্থ হচ্ছে নিকটে বা নৈকট্যে, প্রক্সিমিটি অর্থ হচ্ছে নিকটে বা নৈকট্যে। তাহলে দুইটা শব্দ এখানে কি হয়েছে রিডান্ডেন্সি, অর্থাৎ একটা অপ্রয়োজনীয় শব্দ এখানে ব্যবহৃত হয়েছে। যদি তুমি প্রক্সিমিটি লেখো তাহলে ক্লোজ লেখার প্রয়োজন নাই, আর যদি ক্লোজ লেখো তাহলে প্রক্সিমিটি লেখার প্রয়োজন নাই। তাহলে এখানে আমরা ক্লোজ প্রক্সিমিটি না বলে কি বলতে পারি অনলি প্রক্সিমিটি। নেক্সট ওয়ান দেখো ইচ অ্যান্ড এভরি। ইচ অর্থ হচ্ছে প্রত্যেকে, এভরি অর্থ হচ্ছে প্রত্যেকে। তাহলে ইচ অ্যান্ড এভরি অর্থ হচ্ছে প্রত্যেকে। এখানে প্রত্যেকে শব্দটা দুইবার আসছে, এটাও একটা রিডান্ডেন্সি এরর। তাহলে ইচ অ্যান্ড এভরি না বলে আমরা কি বলতে পারি অনলি ইচ বলতে পারি। নেক্সট ওয়ান দেখো অ্যান্ড রেজাল্ট। অ্যান্ড হচ্ছে কোনো একটা কাজের সমাপ্তি, আর রেজাল্ট হচ্ছে কোনো একটা কাজের সমাপ্তি। তাহলে অ্যান্ড রেজাল্ট হচ্ছে একটা রিডান্ডেন্সি। আমরা অ্যান্ড রেজাল্ট না বলে কি বলতে পারি অনলি রেজাল্ট বলতে পারি। নেক্সট ওয়ান দেখো এক্স্যাক্টলি দ্য সেম। এক্স্যাক্টলি শব্দ দ্বারা আমরা বুঝাই যে কোনো একটা বিষয়ের মতো, আর দ্য সেম অর্থ হচ্ছে কোনো একটা বিষয়ের মতো। তাহলে এক্স্যাক্টলি দ্য সেম, এই দুইটা শব্দ এখানে একই অর্থ মিন করছে। দ্য এক্স্যাক্টলি দ্য সেম না বলে আমরা কি বলতে পারি অনলি দ্য সেম বলতে পারি, কারণ এখানে এক্স্যাক্টলি হচ্ছে একটা কি রিডান্ডেন্সি এরর। নেক্সট ওয়ান দেখো ফ্রি গিফট। ফ্রি গিফট, ফ্রি অর্থ হচ্ছে যেটা এমনিতে পাওয়া যায়, আর গিফট কিনতে কি টাকা লাগে? সাপোজ তোমাকে কেউ কোনো কিছু গিফট যখন করে সেটা ফ্রিতেই করে, সেই জন্য এখানে ফ্রি গিফট লেখার কোনো প্রয়োজন নাই। এই ফ্রি গিফট হচ্ছে একটা রিডান্ডেন্সি এরর। ফ্রি গিফট না বলে
তোমরা কি বলতে পারো? অনলি গিফট বলতে পারো। আরও কিছু ইন্টারেস্টিং রিডান্ডেন্সি রয়েছে, তোমরা দেখো। নিউ ইনোভেশন, এই নিউ ইনোভেশন হচ্ছে একটা রিডান্ডেন্সি এরর। নিউ ইনোভেশন, ইনোভেশন অর্থ হচ্ছে নতুন বিষয়, এখানে নিউ ইনোভেশন বলার কোনো প্রয়োজন নেই। এখানে নিউ ইনোভেশন না বলে আমরা কি বলতে পারি? অনলি ইনোভেশন বলতে পারি। তারপরে দেখো অন অ্যান্ড, সরি এখানে ওয়ান হবে, দেখো ওয়ান অ্যান্ড দ্য সেম, ওয়ান অ্যান্ড দ্য সেম, এখানে ওয়ান বলার কোনো প্রয়োজন নেই, আমরা কি বলতে পারি? দ্য সেম। ওয়ান অ্যান্ড দ্য সেম একই জিনিস অথবা একরকম একটা বিষয়কে বোঝাচ্ছে। এই ওয়ান অ্যান্ড দ্য সেম না বলে আমরা অনলি কি বলতে পারি? দ্য সেম বলতে পারি। নেক্সট ওয়ান দেখো, পিরিয়ড অফ 4 days, পিরিয়ড অফ 4 days অর্থ হচ্ছে 4 দিন ব্যাপী। এখানে পিরিয়ড অফ না বলে আমরা অনলি 4 days বলতে পারি। নেক্সট ওয়ান, রিপিট অ্যাগেন, রিপিট হচ্ছে কোনো একটা বিষয়কে পুনরায় উল্লেখ করা, অ্যাগেন অর্থ হচ্ছে পুনরায়। সো রিপিট অ্যাগেন, এই দুইটা শব্দ না উল্লেখ করে আমরা কি উল্লেখ করতে পারি? অনলি রিপিট উল্লেখ করতে পারি। তারপরে দেখো রিভ্যান্ট ব্যাক, এই রিভ্যান্ট ব্যাক একই শব্দ, এখানে রিভ্যান্ট ব্যাক না বলে আমরা কি বলতে পারি? অনলি ব্যাক বলতে পারি। তারপরে দেখো সামারাইজ ব্রিফলি, সামারাইজ হচ্ছে কোনো একটা অংশের মূল অংশটাকে সামারাইজ বলে, ব্রিফলি হচ্ছে সংক্ষিপ্তভাবে বা ছোটোভাবে। তো সামারাইজ ব্রিফলি না বলে আমরা অনলি কি বলতে পারি? সামারাইজ বলতে পারি। আর তোমরা যদি এখনও জাকারিয়া ইজি ইংলিশ পরিবারের সদস্য হয়ে না থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে নাও। আর এরকম আরও ইন্টারেস্টিং লেসন পেতে জাকারিয়া ইজি ইংলিশের সাথে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ again with a new video.